আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ এসএ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে সেট শেষ করে দিতে চেয়েছিলাম, যেটা ম্যাথমেটিক্স 1-এর সেট চ্যাপ্টারটা। তো কিছু অংশ বাকি রয়েছে, ওই বাকি অংশটা আজকে আমরা শেষ করে দিব এবং সামনে আরেকটা চ্যাপ্টার আমরা বুঝবো, আজকে শেখার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিলে এবং আমি যে প্রশ্নগুলো করি সেগুলোর যদি তোমরা আনসার করো, যেহেতু প্র্যাকটিস তোমরা আগেই করে এসেছো, তো আমি যে প্রশ্নগুলো করব সেগুলো যদি তোমরা আনসার করো তাহলে আমি সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা সেটের বাকি অংশ দেখব। গত ক্লাসের লাস্টে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হলো ভেন চিত্র। যে ভেন চিত্র কাকে বলে, ভেন চিত্র আসলে কে আবিষ্কার করেন এবং ভেন চিত্রের মাধ্যমে সেট কিভাবে প্রকাশ করা হয়। তো আমি গত ক্লাসেই বলেছিলাম যে আসলে জন ভেন নামে একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। ওই সময়কারী, যে সময় জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে ধারণা দান করেন বা প্রদান করেন, ধারণা বা ব্যাখ্যা প্রদান করেন, ওই সময়কার কি একজন গণিতবিদ, জর্জ ক্যান্টরের সময়ের যে একজন গণিতবিদ ছিলেন, ওনার নাম ছিল জন ভেন। উনি সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন, আর তার নাম অনুসারেই একে ভেন চিত্র বলা হয়। তো জন ভেন 1834 থেকে, জন ভেন 1834 থেকে, তার সময়কাল ছিল 1883। জন ভেন 1834 থেকে 1883 চিত্রের সাহায্যে, এটা আমি গত ক্লাসে লাস্টের দিকে বলেছিলাম, আজকে একটু সুন্দরভাবে লিখে দিচ্ছি যে জন ভেন 1834 থেকে 1883 তার সময়কাল, চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি। জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন। এই চিত্রগুলো তার নাম অনুসারে, এই চিত্রগুলো এখানে উনি যেটা প্রকাশ করছে, ধরেন আমি একটা এ সেট কল্পনা করলাম, এ। আবার দেখেন এই এরিয়ার মধ্যেই আমি বি সেটকে এইভাবে কল্পনা করতে পারি, এটা একটা বি সেট। আবার দেখেন উভয় এগুলোকে আমি একটা আয়তক্ষেত্র দ্বারা আমি প্রকাশ করতে পারি, টোটালটাকে, সেটাকে আমি ধরলাম ইউ সার্বিক সেট দ্বারা। তো এখানে দেখেন একটা এ সেট আছে, একটা বি সেট আছে, আর একটা ইউ দিয়ে আমি সার্বিক বা ইউনিয়ন বা ইউনিভার্সাল, যেটা সার্বিক সেট প্রকাশ করা হয়েছে, ইউ দিয়ে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট প্রকাশ করা হচ্ছে। ধরেন আমি এখানে একটা সংখ্যা দিলাম 1 2 3 4 5, এখানে একটা 6 দিলাম। তো এখানে দেখেন উনি এ সেটকে একটা চিত্র, মানে একটা বৃত্ত বা অনেকে বলতে পারেন একটা গোল্লা, অর্থাৎ একটা বৃত্ত দ্বারা এ সেটকে প্রকাশ করছেন, বি সেটকে দিয়ে আরেকটা বৃত্ত দ্বারা প্রকাশ করছেন, এবং একটা আয়তক্ষেত্র দিয়ে ওভারঅল সেটটাকে প্রকাশ করেছেন। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে ইউ, যেটা সার্বিক সেট বা যেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট, এখানকে কি কি এনার সদস্য কোনগুলো হবে, অর্থাৎ টোটাল এখানে যা আছে সব আসবে এই সদস্যের মধ্যে। যেমন 1 2 3 4 5 6, এটা হলো সার্বিক সেট। আবার দেখেন যদি আমি এ কল্পনা করি, এখান থেকে যদি এই চিত্র থেকে এ নিই, এর এরিয়া কোনটা বলেন তো? এইভাবে পুরাটা হলো এ, এই পুরাটা কি এ, সেখানে আমরা আসতে পারি 1 2 3। আবার যদি বি আসি, বি আসলে দেখেন বি এর এরিয়া কোনটা? 2 4 5, এই যে পুরাটা এই বি সেট 2 4 5। আশা করি তোমরা বুঝতেছো, না বুঝলে আমাকে জানাইতে হবে। তো দেখেন এখান থেকে আমি এ সেট নিতে পারলাম, বি সেট বের করলাম, পুরা ইউনিভার্সাল যেটা বা সার্বিক সেট সেটাও আমরা এখানে প্রকাশ করলাম। এই জন্য জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন। এই চিত্রগুলো তার নাম অনুসারে ভেন চিত্র নামে পরিচিত। তো জন ভেন কিন্তু এই ভেন চিত্রের প্রবর্তক বা আবিষ্কারক। তো ওই সময় সে জর্জ ক্যান্টরের সময়, ওই সময় সে এটার একটা ধারণা সে প্রদান করেন। তো সেই হিসেবে আমরা কিন্তু ভেন চিত্রটা কি এটা আমরা বুঝছি। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা, অর্থাৎ শহীদ এসএ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের যারা ছাত্রছাত্রী, তারা সবাই এই ক্লাসে উপস্থিত হয়েছো এবং আমি যে ভেন চিত্রটা কি এটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝছো। গত ক্লাসের লাস্টের দিকে আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম। এখন এইটা অনুযায়ী আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, খুব সহজ, কিন্তু এটা জাস্ট বোঝানো হলো যে জন ভেন নামে একজন গণিত বিশেষজ্ঞ ছিলেন। উনি সেটকে এই চিত্রের মাধ্যমে সে প্রকাশ করেছিলেন, এই জন্য তাকে তার যে এই চিত্রগুলো, এগুলোকে ভেন চিত্র নামে আমরা পরিচিত বলেছি আর কি, অভিহিত করছি। তো কিভাবে এখান থেকে আমরা এই যে এ সেট, বি সেট বা ইউনিভার্সাল সেট নির্ণয় করা যায় সেগুলো দেখলাম।
এখন এই অনুযায়ী আমরা কিছু প্রমাণ দেখব। তো আশা করি তোমরা বুঝছো, এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে বললে ভালো হয়। তোমরা এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়, যে ইয়েস স্যার বুঝছি বা বুঝি নাই, যে কোনো একটা কিছু বললে ভালো হয়। তো একটু কমেন্ট বক্সে আমি চেক করতেছি যে আসলে কি হলো, যে তোমরা বুঝছো কিনা। তো যাই হোক, আমরা পরবর্তীতে ম্যাথে চলে যাব। আমরা গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই হোমওয়ার্কটা আসলে তোমরা বাসায় প্র্যাকটিস করে আসার কথা ছিল, জাস্ট আমাকে বলার কথা ছিল যে তোমরা বুঝছো কিনা, না হলে আমি বুঝিয়ে দেবো। ইমাম, মাহমুদ, সাফায়েত, হৃদয় তারা বুঝছে, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যে আসলে ক্লাসে উপস্থিত আছো। এখন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে এ বি সেড সি, উপরে দেওয়া ছিল ভেনচিত্রের সাহায্যে প্রমাণ করো যে, ভেনচিত্রের সাহায্যে প্রমাণ করো যে, ভেনচিত্রের সাহায্যে প্রমাণ করো যে এ বাদ বি সেট সি সমান সমান এ বাদ বি ইউনিয়ন এ বাদ সি। এটা ভেনচিত্রের সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছিল। তো এখন ভেনচিত্রের সাহায্যে আমরা যে এটা প্রমাণ করব, তো অবশ্যই এখানে একটা ভেনচিত্রের কি, ভেনচিত্রটা দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তো এটা বের করা সহজ না, কারণ এটা প্রমাণ যে করবো ভেনচিত্রে কি দেওয়া আছে সেটা একটু আমরা করে নিই, যে ভেনচিত্রটা আসলে এইভাবে দেওয়া ছিল। আমরা বললাম যে এইভাবে প্রকাশ করা যায়, এটা একটা আয়তক্ষেত্র ওভারঅল বোঝানো হয়েছে, আর এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এর সাথে আরেকটা বৃত্ত দেওয়া আছে এইভাবে, এর সাথে আবার আরেকটা বৃত্ত এইভাবে দেওয়া আছে। তো যদিও বৃত্তগুলো সুন্দর হয় নাই, তবে আমরা সুন্দর করে ড্র করে নিতে পারবো। এ বি আর এটা হলো সি বৃত্ত। এখানে দেওয়া আছে 1 2 1 2। তো আমি যদি পুরাটাকে ইউ ধরি, একটা সার্বিক সেট কল্পনা করি, এখন ইউটা এখানে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া থাকতে, এটা কোনো ব্যাপার না, অর্থাৎ পুরো আয়তক্ষেত্রটাকে ইউ বলা হয়েছে, আর এই বৃত্তটাকে এ, এটা বি, আর এটা সি, এই যে সি দেওয়া আছে এখানে, এটা সি। এখন এখান থেকে বলা হয়েছিল যে চিত্রের সাহায্যে প্রমাণ করো যে বাম পক্ষ এটা, ডান পক্ষ এটা। তো এখান থেকে ইউ কি, এখান থেকে আমি যেটা চাচ্ছিলাম সলিউশনে, যদি আমি প্রথমে শুরু করি সলিউশন, আগেই বাম পক্ষ ডান পক্ষ আসবো না, আগে এগুলো থেকে আমরা মান বের করে নিব। ইউ এর মান কি হবে, এ এর মান কি হবে, বি এর মান কি হবে, সি এর মান কি হবে, এইটা মানে এখান থেকে বের করা যাবে কিনা। আমি সাফায়েত, ইমাম, হৃদয়, নীরব, তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি যে তোমরা এখানে এই যে ইউনিয়ন, যে সার্বিক সেটটা, এটার মান কি কি হবে, এ এর মান কি হবে, বি এর মান কি হবে, সি এর মান কি হবে, এটা একটু বলো প্লিজ, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে এটা আসলে কি হবে। তো আমি আশা করি তোমরা পারবা। তো আমি পরে একটা ম্যাথ না হলে করতে দিব, আগে এটা আমি দেখিয়ে দিই কারণ সময় কম। তো এখানে ইউনিয়ন কি হবে তোমরা আশা করি একটু কমেন্ট বক্সে একটু প্লিজ চেক করেন, দেখেন এখানে ইউনিয়ন, যে ইউনিয়ন না, এটাকে ইউ বা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হয়, সেটাতে কি কি আসবে। তো আশা করি আমার স্টুডেন্টরা এটা পারবে, কমেন্ট বক্সে জানাবে। তো দেখি এখানে কি কি আসবে। আমি এখানে বলতেছি যে যেটা ইউ, যেটা সার্বিক সেট, সার্বিক সেট মানে কি, সবগুলা সংখ্যা এখানে যা আছে সবগুলো এটার মধ্যে আসবে, অর্থাৎ সার্বিক সেটের প্রত্যেকটা সেটই কিন্তু সার্বিক সেটের উপসেট হয়। এও সার্বিক সেটের উপসেট, বিও সার্বিক সেটের উপসেট, সিও সার্বিক সেটের উপসেট। তাহলে ইউটা আসলে সার্বিক সেটটা কি হয়, 1 2 3, ইমাম হোসেন কি বলছে, 1 2 3 4 5 6 7 8। থ্যাংক ইউ ইমাম হোসেনকে ধন্যবাদ। আবু রাহান, মাহমুদ হাসান সবাই বলছে এটা হবে। কেন হবে এটা, কারণ এটা একটা সার্বিক সেট, ওভারঅল যতগুলো সংখ্যা আছে এখানে সব এখানে আসবে। ধন্যবাদ। এ কি হবে, এ কি বলছিল দেখো তো, প্রথমে একজন অ্যান্সার করছিল এ 1 2 5। আচ্ছা, আরো অনেকে বললে হয় 1 2 5 হবে না, আরো কিছু হবে। এ মানে কি, এর এরিয়াটা নিতে হবে, একটু খেয়াল করো তোমরা। এ কোনটা বলো তো, নাহিদুল বলছে 1 2 4 5। ধন্যবাদ নাহিদুলকে। 1 2, ইমামকে ধন্যবাদ। এই যে 1 2 4 5, দেখো তো এই এরিয়াটা, এর এরিয়াটা 1 2 4 5 এটুকুই আছে, দেখো। ধন্যবাদ। বি কত হবে একটু বললে ভালো হয় কমেন্ট বক্সে। নাহিদুল 2 3 4 5 বলছে, দেখো তো খেয়াল করো, বি এর এরিয়া এটা, বি এর এরিয়া এটা, এটার মধ্যে কি আছে, 2 আছে, 4 আছে, 3 আছে, 6 আছে, কি বলছে না, নাহিদুল 2 3 4 5 বলছে, হইলো না। বি কিন্তু এই যে এতটুকু, বি কিন্তু এতটুকু, একটু খেয়াল করো। বি 2 3 4 6। ইমাম হোসেন, থ্যাংক ইউ, ইমাম হোসেন সঠিক অ্যান্সার করছে।
এখানে দেখো 2 3 4 6, 2 3 4 6, এই যে এই এরিয়াটা। আবু রাহানও ধন্যবাদ। 2 3 4 6। এবার সি বলো, সি। নাহিদুল বলছে যে দেখো সি কি হইতেছে, সি হলো এইটা। এবার একটু খেয়াল করি, আমি যেটা ড্র করতেছি এটার মধ্যে দেখি, এটার মধ্যে 4 5 6 7, 4 5 6 7। নাহিদুল ধন্যবাদ, নাহিদুলকে 4 5 6 7 ধন্যবাদ। ইমাম হোসেনও এটাই করছে নাকি? ধন্যবাদ নাহিদুল, ইমাম হোসেন, মাহমুদ, সাফায়েত, সবাই তোমরা উপস্থিত আছো, চেষ্টা করতেছো। হঠাৎ কোনো কিছু ভুল হইলে সমস্যা নেই, কিন্তু বোঝা যাচ্ছে যে না তোমরা বুঝছো। আচ্ছা, এইটা যদি বুঝো তোমরা, এখন আমরা কিন্তু এই যে এই চিহ্নটাকে আমরা বলি, এখানে দেখো দেওয়া আছে। এখন আমরা বাম পক্ষ দেখতে পারি। বাম পক্ষ দেখার আগে আমরা দেখতেছি বাম পক্ষে এইটা আছে আর এইটা আছে। তো আমরা আগে বি ছেদ সিটা বের করে নিই। অতএব বি ছেদ সি, এটা এখানে কি আছে? বি ছেদ সি। তোমরা জানো এটা ছেদ চিহ্ন বা ইন্টারসেকশন। তো এখানে আমরা কি করব, বি এর যেটা মানটা সেটা লিখে নিব 2 3 4 6, ছেদ বা ইন্টারসেকশন। সি কি দেওয়া আছে দেখো তো, 4 5 6 7, 4 5 6 7। আশা করি তোমরা পারবা। এখানে ইন্টারসেকশন যেহেতু, আমি একটু কমেন্ট বক্সে যাচ্ছি, তোমরা এই ম্যাথটা করবা, আমি তোমাদের কাছ থেকে সলিউশনটা নিচ্ছি। তোমরা একটু প্লিজ এখানে একটু বলো যে আসলে ইন্টারসেকশন বা ছেদ এখানে কি হবে। আশা করি তোমরা পারবা যে এখানেও যেটা আছে এখানেও সেটা থাকবে, অর্থাৎ কমন উপাদান যেগুলো সেগুলোই শুধু এই আনসারে আসবে। তো আমার মনে হয় তোমরা পারবা। আবু রাহান বলছে যে 4 হবে, কারণ এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, ওখানে নাই, এখানে 3 আছে, ওখানে নাই, এখানে 4 আছে, এখানেও 4 আছে, অথবা এটা হবে। এখানে 6 আছে, এখানেও 6 আছে, এটাও হবে, কিন্তু এটাও কিন্তু হবে, কারণ এখানে যে উপাদান আছে এখানেও যদি সেই উপাদান থাকে, হ্যাঁ, এখানে যে উপাদান আছে এখানেও যদি সেই উপাদান থাকে, এই দুইটার মধ্যে যদি কমন থাকে সেটাই এখানে আসবে। তো এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে আসবে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এটা আসবে। আর বাকি দুটো এখানে আছে, এখানে নাই। এখানে দেখেন 7 আছে, এখানে নাই, এখানে 5 আছে, এখানে নাই, কিন্তু এই 4 আর 6 হবে। তো আবু রাহান মনে শুধু 4 বলছিল, একটু দেখে নাও, এটা বুঝছো তো। আচ্ছা, ইমাম হোসেন ওরা সবাই 4 6 বলছে, ধন্যবাদ। আমি প্রথমে যে 4 বলছিল সেটা কি? নাহিদুল, নাহিদুল পরে 4 6 বলছে, অর্থাৎ নাহিদুল বুঝছে, উনি চেষ্টা করতেছে, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো এতটুকু হলো বাম পক্ষের একটা অংশ, আরেকটা আছে এ বাদ, এটাকে তোমরা জানো। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব বাম পক্ষ কি হবে তোমরা একটু খেয়াল করো, তোমরা পারতেছো, ধন্যবাদ তোমাদেরকে। এ বাদ বি ছেদ সি। আচ্ছা, তোমরা জানো এই বাদ মানে কি বলো তো? এটার এইভাবেও লেখা যায়, এ বিয়োগ বি ছেদ সি, কারণ এটাকেই বলা হয় বাদ, বা এইভাবে চিহ্নটা এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবে তোমরা জানো, এটা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তো যাই হোক, বাদ মানে কি এটা সহজে বোঝানোর জন্য বলছিলাম। তো এর মান কি দেওয়া আছে? 1 2 4 5 বাদ বি ছেদ সি বাই সি 4 6। বাদের যে সিস্টেম সেটা হলো যে এর মধ্যে যে উপাদানগুলো আছে, বি এর মধ্যেও যদি, এটার মধ্যেও যদি সেই উপাদান থাকে, এই উপাদানগুলো বাদ দিয়ে এর উপাদানগুলো আমরা লিখতে হবে। তো কি দেখি এখানে আমরা কি করব? এখানে দেখো 1 আছে, এখানে নাই, অতএব 1 এখানে বসবে। এখানে 2 আছে, এখানে নাই, অতএব 2 এখানে বসবে। এখানে 4 আছে, এখানেও 4 আছে। তো বুঝতে হবে এটা একটা স্পাই, এটা এখানে চলে আসে, এটাকে আমরা নিব না, এটাকে আমরা নিব না। তাহলে এখানে 4, যেখানে 4 এটা বাদ, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এখানে যেহেতু আছে। কিন্তু 5 এখানে আছে, এখানে নাই, অতএব এখানে আমরা 5 বসাবো। তো আমার এ যেগুলো আছে সেটাই বসবে, কিন্তু বিতেও যদি কিছু থাকে সেটা এখান থেকে বাদ দিয়ে দিব। এটা তোমরা মনে বুঝছো। তো আশা করি এটা বাম পক্ষ যে 1 2 5 আসলো, এটা তোমরা সবাই বুঝছো। একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে এই যে বাম পক্ষ যে আমরা 1 2 5 পেয়েছি, এটা তোমরা বুঝছো কিনা। তো একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। মাহমুদ হাসান আগেই বলে দিছে 1 2 5 হবে, তারপরে সাফায়েত 1 2 5 হবে, আগেই বলে দিছে। বাম পক্ষ ইমাম হোসেন আগেই বলে দিচ্ছে 1 2 5 হবে। তো আমি তোমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তোমরা আসলে প্র্যাকটিস করতেছো বাসায়। তো এখানে 1 2 5 হবে, তোমরা বুঝছো, বাকিরাও আশা করি বুঝতেছো। এখন অনেকেই বলতে পারে যে স্যার তো শুধু কিছু ছেলেপেলে কমেন্ট করতেছে, তাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে আগেই
রিকোয়েস্ট করছি যে আসলে আমি অনেক ধীর গতিতে এগিয়ে যাচ্ছি। তোমরা যদি না বুঝে থাকো তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে বলতে হবে বুঝি নাই। যদি বলো বুঝি নাই তাহলেই তো আমি বলবো যে আমি বুঝবো যে তোমরা বুঝো নাই, আমাকে আবার বুঝিয়ে দিতে হবে। কিন্তু যখন কমেন্ট বক্সে শুধু বুঝছি বুঝছি বা সঠিক অ্যান্সার দেবে তাহলে কিন্তু আমি বুঝে নিব যে সবাই বুঝছে। কিন্তু যারা বুঝে নাই, আমি আগেই বলছিলাম, যারা বুঝে নাই কিন্তু চুপচাপ থাকবে, কমেন্ট করবে না, তারা আসলে বোকা। হ্যাঁ, তারা শিখতে চায় না। তো যাই হোক, এখন দেখো আমরা চলে আসবো ডান পক্ষে। 1 to 5 পাইছি আমরা বাম পক্ষে কি পেয়ে গেছি 1 to 5। এটা আমরা একটু লিখে রাখলাম 1 to 5 মনে রাখার জন্য, এটা আমরা পেয়েছিলাম। আচ্ছা যাই হোক, এখন ডান পক্ষের জন্য দেখো কি করতে হবে, এখানে এ বাদ বি আর এ বাদ সি আগে বের করে নিতে হবে। তো আমরা যদি এখন এ বাদ বি বের করে নিই, এ বাদ বি বের করি, তো এ কি আছে বলেন তো? এ আছে 1 2 4 5 বাদ বি এ কি আছে বলেন তো? 2 3 4 6। তো এখান থেকে দেখেন বাদ দেওয়া মানে কি, আমি আগেই বলছিলাম এর মধ্যে যে উপাদানগুলো আছে বি এর মধ্যেও যদি সেই উপাদান থাকে সেগুলো কিন্তু এখান থেকে বাদ যাবে। দেখেন এখানে 1 আছে, এখানে নাই, তো আমরা কিন্তু 1 এখানে বসায় দেব। এখানে 2 আছে, এখানেও 2 আছে, অথবা এটা একটা স্পাই, এই 2 কে আমরা এখানে নিয়ে আসবো না। এখানে 4 আছে, এখানেও কিন্তু 4 আছে, এটাও আমরা বাদ দিয়ে দেবো, এটা নিয়ে আসবো না। এখানে 5 আছে, এখানে নাই, অথবা এখানে 5 আসবে। বি এর যেগুলো এখানে তো এখানে আসবেই না, বরং এর মধ্যে যদি বি এর কিছু এসে থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। এটা আপনারা বুঝছেন আশা করি। এরপর আসেন এ বাদ সি। এ বাদ সি সেটা কিভাবে বাই করবো? এ হলো 1 2 4 5 আর বাদ সি কি দেওয়া আছে 4 5 6 7 4 5 6 7। তো আমার এখানেই বলা হয়েছে যে এর মধ্যে যা আছে বি এর মধ্যে যদি সেগুলো থাকে সেগুলো বাদ যাবে। তো এখানে 1 আছে, এখানে 1 নেই, তো আমার 1 অবশ্যই এখানে বসবে। এরপর এখানে 2 আছে, এখানে নেই, 2 আমাদের এখানে বসবে। এখানে 4 আছে, এখানেও আছে, এটা বাদ। এখানে 5 আছে, এটাও বাদ, তো আমার 1 2 আসলো। তো এতটুকু তোমরা বুঝছো। অতএব ডান পক্ষটা কি হবে? ডান পক্ষ কি আছে দেখো, এ বাদ বি, এ বাদ বি। আমার ছাত্ররা অবশ্যই এর মধ্যে হয়তো বা কমেন্টস করে ফেলছে যে তারা হয়তো বা বুঝছে, তারপরও আমি একটু অঙ্কটা শেষ করে দিচ্ছি। তো এখানে কি আসবে এখন যদি আমরা বসাই, এ বাদ বি আমরা কি পাইছি 1 5, এ বাদ বি পাইছি 1 5 ইউনিয়ন এ বাদ সি কি পাইছি 1 2। তো আপনারা জানেন যে আমরা যে ইউনিয়ন বা সংযোগ যেটা, সেগুলাতে এখানকার যত উপাদান আছে, এখানে যত উপাদান আছে সবগুলাই কিন্তু এখানে আসবে সমান সমান। আমরা কি লিখতে পারি? এখানে যা আছে এখানে সবগুলাই নিতে হবে, কিন্তু 1 যেহেতু 2 বার আছে আমরা শুধু একবার নিব 1। এরপর 2 5, এখানে 2 আসবে, 5 আসবে, সকল উপাদানই আসবে। তো অতএব দেখেন আমাদের বাম পক্ষেও কিন্তু আমরা 1 2 5 পাইছিলাম বাম পক্ষ, এবং ডান পক্ষ 1 2 5 পাইছি। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি সবাই বুঝছো, একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। আশা করি সবাই বুঝছো, কমেন্ট বক্সে জানালে ভালো হয়। ইতিমধ্যে বাম পক্ষ ডান পক্ষ 1 2 5 1 2 5 ইমাম হুসাইন এখানে আমাদের কমেন্ট বক্সে জানাই দিছে। তো ধন্যবাদ ইমামকে। ইমাম আবু রায়হান, সাফায়েত, তারপরে আমাদের আরও অনেকে উপস্থিত আছে, নাহিদুল। তোমরা একটু বলো যে বুঝছো কিনা। আনসার এখন দিতে হবে না, আমি যেহেতু তোমরা যতটুকু আমি প্রশ্ন করেছিলাম সেগুলো আনসার সঠিক দিয়েছো, আমি বুঝতেছি যে তোমরা বুঝছো। কিন্তু অঙ্কটা শেষ পর্যন্ত শেষ করলাম, বাম পক্ষ যেটা পাইছি ডান পক্ষ সেটা পাইছি, অতএব প্রমাণিত হয়েছে। এখন এটা তোমরা বুঝছো কিনা একটু বললে ভালো হয়। আবু রায়হান কি বলছে? আবু রায়হান কি বলছে? বাম পক্ষ, আবু রায়হানেরটা একটু দেখাও। আবু রায়হান বলছে হলো হ্যাঁ 1 2 5, এটা কিন্তু আমরা বাম পক্ষ পেয়েছিলাম, ডান পক্ষ কিন্তু 1 2 5। অতএব তোমার আনসার হয়েছে। তুমি যদি বাম পক্ষকেও 1 2 5 বের করো, ডান পক্ষ 1 2 5ই বের হয়, তাহলে দুইটা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত এভাবে লিখে দিতে হবে। তো আসলেই তোমরা পারছো, আমি বুঝছি যে তোমরা বুঝছো, অতএব আমি সামনে এগিয়ে যেতে পারি। আচ্ছা, এখন এরকম যে ম্যাথ আরও আছে বইয়ে, তোমরা দেখবা বইয়ে, যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার, এখানে ভেনচিত্রে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া আছে, তো আমি মনে করি তোমরা পারবা। তো এখন আমি দ্রুত একটা ম্যাথ দিব যেটা কারিগরি শিক্ষা বোর্ডে এসেছে, গত সালের পরীক্ষায় এসেছে। তোমরা একটু এই ম্যাথটা অবশ্যই দ্রুত, মানে আমি যে তোমাদেরকে বলবো আর তোমরা দ্রুত এটাকে সমাধান করে আমাকে দেখাবা যে না আসলে তোমরা বুঝছো বা পারছো। একটা কারিগরি শিক্ষা বোর্ডে এই ম্যাথটা গত সালে, এটা সালটা আমার এই মুহূর্তে মনে নাই, আমি বলে দিতেছি। এটা অনুশীলনের প্রশ্ন।
এটা একটা ম্যাথ আসছে কারিগরি শিক্ষা বোর্ডে 2014 এবং 2017 সালে এসেছিল। সেটা হলো লেখছে যে কোনো সেট, প্রশ্নটা এইভাবে আসে, যে কোনো সেট 2014 এবং 17 সালে এসেছিল, যে কোনো সেট এ বি সি এর জন্য, এ বি সি এর জন্য ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করো। ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে 1 নম্বরে যেটা প্রশ্নটা আসছে, এ সেট বি সেট সি, বি সেট সি সমান সমান এ সেট বি, এ সেট বি সেট সি। তো দেখো এখানে বলছে যে কোনো সেট এ বি সি এর জন্য ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করো এ সেট বি সেট সি সমান সমান এ সেট বি সেট সি। এখন তোমরা এটা যে প্রমাণ করবা, এখানে কিন্তু চিত্র দেওয়া নাই। এখন তোমরা কিন্তু দেখো, তোমরা আশা করি সবাই দেখতেছো, আমি দেখতেছি নেটে কোনো সমস্যা নাই। তো এখানে আমরা কিন্তু বলে দিছি যে এ সেট বি সেট সি ব্র্যাকেটের মধ্যে, এরপর বলছি এ সেট বি সেট সি, এটা প্রমাণ করতে হবে। এন্ড তুমি বলতে পারো আমাদের তো ফিগার দেওয়া নাই, আমরা কিন্তু ফিগার ড্র করে নিতে পারি। একটু ফিগার ড্র করে নিবা, আমি ড্র করারটা দেখাই দেবো, তোমরা বাকিটা শেষ করবা। তোমরাই বলো এখানে 3টা বৃত্ত সেটের এ বি সি হবে। তো তোমরা কিন্তু বুঝতেছো যে 3টা বৃত্ত আমাদের হবে এ বি আর একটা সি ড্র করো এইভাবে, সি। আগের মতোই তুমি সংখ্যা দাও, তোমার মতো তুমি দাও। এখানে যদি দাও 1 2 3 4 5 6 7 8। এখন দেখো এখানে কিন্তু বাদ নাই, এ বাদ বি সি এগুলো কিছু নাই। তো সেখানে তোমার এই 8 না দিলে হবে, কারণ তোমাকে এখানে ইউ যেটা, এটা বের করতে হচ্ছে না। এটা কিন্তু ইউ বের করতে হচ্ছে না, সার্বিক সেট তোমার লাগতেছে না। এখানে যে ইউ দিয়ে আমরা যে সার্বিক সেট বের করি, কখন বের করি? যখন আমার এ বাদ বি, এ বিয়োগ বি এগুলো বের করতে হয়, তখন এগুলো লাগে। তো আমার তো এখন এরকম নাই, এখানে শুধু সেট আর ইন্টারসেকশন নিয়ে কারবার, এখানে সব ইন্টারসেকশন নিয়ে কারবার। এখানে এ বি সি 3টা সেট বের করে নাও, এরপরে তোমরা এটা পেরে যাবে। এখানে ইউ এর কোনো সার্বিক সেটের কোনো কাজই নেই এখানে। তো আশা করি তোমরা পারবা। আমি দ্রুত এটার আনসার চাচ্ছি, তোমরা যে বুঝছো তার প্রমাণ আমি এখানে পাবো। এখন তুমি বলতে পারো এগুলো যে আপনি লিখে নিলেন স্যার, এখানে তো আগের মতো নেই। তোমার ইচ্ছা, তুমি 1 2 3 4 5 6 7 দিছো, তুমি যদি এখানে 1 দিতা, 2 দিতা, এখানে 3 দিতা, এখানে 4 দিতা, তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো তোমরা এখন বলতে পারো কিভাবে ড্র করব? আমি তোমাদেরকে একটা ড্র করে দিলাম, তুমি এভাবে করো। এখন অন্য সময় পরীক্ষা আসার সময় তো আমি তোমাদেরকে ড্র করে দেবো না, তোমরা এই এরিয়াগুলোকে তোমার ইচ্ছা মতো ভাগ করে নিবা। তুমি এখানে 1 2 3ও যদি দাও, 4 দাও, 5 দাও, তোমারও কিন্তু প্রমাণ একইভাবেই প্রমাণ হয়ে যাবে, তোমারটাও হবে। তো সেই হিসেবে এখন তোমরা একটু এইভাবে করো, তাহলে সুবিধা হবে তোমার। পরবর্তীতে তুমি যে কোনো সংখ্যা দিয়ে, তবে এরিয়াগুলোকে যে ভাগ করছো এগুলোকে সংখ্যা বসাতে হবে, একই সংখ্যা 2 বার বসাবা না। তো আশা করি পারবা। তো আমি একটু তাড়াতাড়ি চাচ্ছি কমেন্ট বক্সে যাতে তোমরা তাড়াতাড়ি আনসার করো। আমাকে আজকে তো এই চ্যাপ্টার শেষ করতেই হবে, আবার সামনের চ্যাপ্টারে চলে যেতে হবে। কিন্তু তোমরা যদি তাড়াতাড়ি হেল্প না করো, মানে তাড়াতাড়ি আনসারটা না দাও, তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না। এই জন্য আমাকে তোমরা হেল্প করো, একটু দ্রুত অঙ্কটা শেষ করো। তো দেখো এখানে কিন্তু চিত্র দেওয়া ছিল না, পরীক্ষা না দেওয়া থাকতে পারে, এইভাবেই পরীক্ষা আসতে পারে। তো আমরা এইভাবে ড্র করে নেব, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু সার্বিক সেট লাগতেছে না। কিন্তু এখন বাম পক্ষ বের করার আগে তোমরা আগে এ বি সি বের করে নাও, এরপর বি সেট সি বের করো, তারপর এ সেট বি সেট সি বাম পক্ষ, এরপর এইটা বের করে নাও, তারপরে এটা দিয়ে ডান পক্ষ প্রমাণিত। একটু প্লিজ বাম পক্ষের মান কি হবে, ডান পক্ষের মান কি হবে প্রমাণিত, এতটুকু পর্যন্ত আমাকে তোমরা দেখিয়ে দাও। হামজা শিকদার বলতেছে যে স্যার এইগুলো তো আগেই পারি। মাশাল্লাহ, হামজা শিকদার আগে থেকেই পারে, ধন্যবাদ। তারপরেও অনেকে হয়তো বা পারে না, এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। কেন বুঝিয়ে দিচ্ছি? কারণ যে পারে না সে অভিযোগ করবে যে আমি তো পারি না। হামজা শিকদার হয়তো বা পারে, আমি তো পারি না। আবার যদি যারা পারে তাদের জন্যও কিন্তু অনেক সুবিধা, কারণ এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, পরীক্ষায় তোমাদের আর ভুল হবে না, তোমরা ভালো করবা। সাফায়েত বলছে লেফট হ্যান্ড সাইড 3 এবং রাইটও 3 হবে। আবু রায়হানও বলছে 3 এবং 3 হবে, প্রমাণ করছে। সাফায়েতও 3 এবং রাইট 3 প্রমাণ করছে, রায়হানও বলছে।
তো আশা করি তোমরা পারতেছো। তো আমরা একটু দেখি আসলে কি হবে। তো আমরা সাফায়েত, আবু রায়হান দুজন আনসার করছে, আর কেউ? ইমাম। তো আমার জানা মতে যে সাফায়েত, আবু রায়হান, নাহিদুলও কিন্তু বলছে যে 3, নাজমুল বলছে 3 হবে, বাম পক্ষ ডান পক্ষ। নাহিদুল বলছে, তো আশা করি তোমরা পারতেছো। নাহিদুলও বলছে যে 3 বাম পক্ষ ডান। ইমাম হুসাইনও বলে দিছে ডান পক্ষ বাম পক্ষ 3। আচ্ছা, এখন আমরা বুঝছি যে তোমরা পারবা। তো আমরা একটু দেখি সলিউশনে, দেখি সলিউশনে আমরা বলতে পারি এ সেট দেওয়া আছে, কি দেখা যায় 1 2 3 4। বি কি লিখতে পারি আমরা, এটা হয়তো বা তোমরা এখন শিখে ফেলছো, 2 3 5 6। তারপরে সি লিখতে পারি আমরা 3 4 6 7। তো এখন আমরা কি লিখতে পারি, আমাদের এটা একটু বের করে নিতে হবে। অর্থাৎ বি সেট সি, বি সেট সি কি হবে, বি হলো 2 3 5 6, সেট সি হলো 3 4 6 7। তো এখানেও যেটা আছে, এখানেও যেটা আছে, দুই জায়গায় কমন, সেটাই এখানে আসবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, আর বাকিগুলো 2 এখানে আছে ওখানে নাই, 5 এখানে আছে ওখানে নাই, 6ও কিন্তু এখানে আছে এখানেও আছে। তো অতএব 6 কিন্তু হবে 6। তো সেই হিসাবে আমরা লিখতে পারি 3 আর 6। এরপর দেখেন বাম পক্ষ আমরা কি লিখতে পারি, বাম পক্ষ আছে এ সেড বি সেড সি। এ কি দেওয়া আছে 1 2 3 4, সেড বি দেওয়া আছে, বি সেড সি পাইছি আমরা 3 6। তো এখানে দেখা গেলো 3 আর 3 কমন, আর বাকি এখানে আছে ওখানে নেই, অতএব আমাদের এখানে হবে 3। তো আমরা বাম পক্ষ পেয়েছি 3। তো আশা করি ডান পক্ষ আমরা 3 পাবো। তো এটা তোমরা বুঝছো আশা করি। তো আমরা দেখি ডান পক্ষের কি আছে। আগে আছে এ সেড বি, এ সেড বি, এটা আগে আমরা বের করে নিই। এ হলো 1 2 3 4, সেড বি হলো 2 3 5 6। তো এখানে 1 2 3 4 আর 2 3 5 6, এখানের মধ্যে কমন কোনটা? এখানে দেখলো 2 আছে, এখানেও 2 আছে, 3 3 আছে, আর বাকি 1 এখানে আছে, ওখানে 4 ওখানে আছে, এখানে আছে ওখানে নেই। তো আমাদের এখানে আসবে 2 3। এরপর দেখেন আমাদের ডান পক্ষ ছিল এ সেড বি সেড সি। তো এ সেড বি আমরা পাইছিলাম 2 3, আর সেড সি কি দেওয়া ছিল, সি আমরা পাইছিলাম 3 4 6 7, 3 4 6 7। তো এখানে দেখতেছি আমার 2 এখানে আছে ওখানে নাই, কিন্তু 3 এখানেও আছে এখানেও আছে, অতএব 3 আসছে। তো দেখেন বাম পক্ষ 3, ডান পক্ষ 3, অনেকেই প্রমাণ করেছেন। অতএব আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা বুঝছেন এবং প্র্যাকটিস করে আসছেন। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, যেটা অনেক সময় এটা আমাদের পরীক্ষায় আসতে পারে এবং বিভিন্ন জায়গায় এটা আমাদের কাজে লাগবে। একটা সুন্দর প্রশ্ন, কারিগরি যে আপনাদের যে বইটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে বইটা দিয়েছে, এখানে এই ম্যাথটাও দেওয়া আছে, এটাও আমরা একটু দেখব। এখানে প্রশ্নটা করা আছে এইভাবে প্রশ্নটা দেওয়া আছে, একটু খেয়াল করেন, এটাই শেষ। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায়। এবং তো এখানে প্রশ্ন আছে যে কোনো পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে, এটা বের করতে বলছে। তো আমরা এই প্রশ্নটা যদি এরকম কোনো প্রশ্ন আসে, তাহলে আমরা কিভাবে এই সলিউশনটা করব। তো এখানে দেখেন আমরা ভেনসিটের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি যে এখানে পরীক্ষার্থী 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করছে, উভয় বিষয়ে পাশ করছে 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে। তো আমরা যদি এখানে যদি গণিত এবং বাংলা এই দুইটা করছে, তো আমরা যদি একটা বৃত্ত ড্র করে নিই, আর এর সাথে আরেকটা বৃত্ত আমরা জানি ভেনসিটে এভাবেই করি। তো এখানে দেখা গেল আমরা ধরে নিলাম এটা গণিতকে আমরা জানি ম্যাথ, আর বাংলা। তো এখানে দেখেন এটাকে আমরা যদি আবার একটা টোটাল ওভারঅল
সেট ইয়ে করে নিই। তো এখানে দেখেন টোটাল বলছে কি 100%, এখানে কি টোটাল বলেন তো কত? 100%-এর মধ্যে হিসাব করতেছি। ম্যাথে পাশ করছে বলছে কত? 80%। ম্যাথে কত? 80%। বাংলায় বলছে 70%। বাংলায় বলছে 70%। বাংলায় বলছে 70, উভয়তে বলছে 60%। উভয় বলছে 60%। তো দেখেন পুরা ম্যাথ যেটা, আমি যদি এটাকে একটু বোল্ড আকারে দেখাই, যে এই যে পুরা যে ম্যাথ বা যেটাকে গণিত বলা হয়, এই গণিত বা ম্যাথে এটাকে একটু আমি বোল্ড করে দিলাম এটার এরিয়াকে। এটাতে হয়েছে 80% পুরাটা, আর বাংলাতে কিন্তু 70%, আর উভয় বিষয়ে কিন্তু 60%। এটা কিন্তু উভয় বিষয়ে পাশ করেছে। তো এখন বলেছে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে এটা বের করতে হবে। আমার টোটাল হলো 100% স্টুডেন্ট, শিক্ষার্থী, সম্পূর্ণ স্টুডেন্ট, মানে টোটাল স্টুডেন্ট ধরা হয়েছে 100 জন। তার মধ্যে যদি 80% ম্যাথে পাশ করছে আর বাংলায় পাশ করছে 70%, উভয় বিষয়ে পাশ করছে 60%। এখন বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে। তো আমরা সলিউশন হিসেবে দেখি কি লেখা যায়। প্রথমে আমরা যদি লিখি শুধু ম্যাথে পাশ করেছে, দেখেন শুধু ম্যাথে কতজন পাশ করছে। দেখেন ম্যাথে পাশ করছিল 80% শতকরা, আর বাংলায় 70%। উভয় সাবজেক্টেই, অর্থাৎ বাংলা এবং ম্যাথ উভয় বিষয়ে পাশ করছে 60%। উভয় বিষয়ে কত? 60%। বোথ, অর্থাৎ এখানে লিখতে পারি ইংলিশে বোথ বিষয়, বোথ সাবজেক্ট, দুইটা মিলে মানে বোথ যেটা পার্সেন্ট সেটা হলো 60%। উভয় বিষয়ে পাশ করছে। তো উভয় বিষয়ে পাশ করছে 60%, আর ম্যাথের হলো 80%। এখন যদি শুধু বলি শুধু ম্যাথে পাশ করছে কতজন, শুধু ম্যাথে পাশ করছে দেখেন 80 থেকে যদি আমরা 60% বিয়োগ দিই, 80% বিয়োগ 60%, সেখান থেকে আসে 20%। এটা শুধু ম্যাথ। এই যে এই এরিয়াটুকু হলো, এই যে এই এরিয়াটুকু দেখেন, এতটুকু শুধু ম্যাথ, এই এরিয়াটুকু তো শুধু ম্যাথ, সেটা হলো 20%। কেন এটা আসলো দেখেন, আমাদের বলা হইতেছে 80% হলো ম্যাথে পাশ করছে, বাংলায় পাশ করছে 70%। এখন যদি বলা হয় শুধু ম্যাথে কতজন পাশ করছে, উভয় বিষয়ে পাশ করছে, বাংলা এবং ম্যাথ দুইটা মিলে পাশ করছে 60%। তো শুধু ম্যাথে কত হবে? তো ম্যাথে পাশ করছিল 80%, আর শুধু উভয় বিষয়ে পাশ করছে 60%, অর্থাৎ ম্যাথে পাশ করলে বাংলায় করে নাই, ম্যাথে পাশ করছে কিন্তু বাংলায় করে নাই, বা বাংলায় পাশ করছে ম্যাথে করে নাই, এরকম অনেকেই থাকতে পারে। তো শুধু ম্যাথে পাশ করছে কারা? যে ম্যাথের যেটা দেওয়া আছে 80%, উভয় থেকে আমরা 80% থেকে উভয়টাকে বাদ দিয়ে দিব। তাহলে উভয় বিষয়ে বাদ চলে গেলে শুধু ম্যাথ বসছে, এখানে শুধু ম্যাথে 20% পাশ করছে। এরকম বাংলায় শুধু যদি বলি যে শুধু বাংলায় পাশ করেছে শুধু, তো এখানে দেখো, এখানে শুধু বাংলা যে এরিয়াটা, শুধু বাংলা এরিয়াটাকে আমি এভাবে দেখাচ্ছি, শুধু বাংলা এরিয়াটা সেটা পাস করছিল 10%। কেন 10% কেন লিখলাম আমরা? যে আমাদের বলা হয়েছিল ম্যাথে পাস করছে 80%, বাংলায় পাস করছে 70%, উভয় বিষয়ে পাস করছে 60%। তো শুধু ম্যাথের পাস করার সংখ্যাটা কিভাবে পাবো? যে উভয় থেকে মানে ম্যাথ যে আর শুধু উভয়, এই দুইটার মধ্যে বিয়োগ দিলে শুধু ম্যাথেরটা পাওয়া যাবে, যে ম্যাথে শুধু এটাই পাস করছে। আবার যদি বাংলার কথা বলা হয়, বাংলা 70% পাস করছে, কিন্তু উভয় বিষয়ে পাস করছে 60% ছাত্রের সংখ্যা। তো শুধু বাংলা কি হবে? এই উভয়টা বাংলা থেকে বাদ দিয়ে দিব, যেটা আসবে সেটাই। তো দেখেন এখানে আমরা শুধু ম্যাথে কতজন পাস করছে, শুধু বাংলায় কতজন পাস করছে, এটা বের করছি। এখন এটা আপনারা বুঝছেন কিনা? কারণ আমরা কিন্তু ম্যাথের এরিয়াটা শুধু এইটা পাবো। তো ম্যাথের এরিয়াটা শুধু যদি এটা পাই, এই যে উভয়ের যেটা উভয় কিন্তু এটুকু, উভয়ের এরিয়াটা হলো এতটুকু, এই এরিয়াটা। এখন যদি আমরা শুধু যদি বুঝাইতে চাই যে ম্যাথ এবং বাংলার এরিয়া, কিন্তু ম্যাথের যে আমরা 80% বলছিলাম, তো উভয়টা কিন্তু এই এরিয়াটা বেড়ে গেছে, এই এরিয়াটা, এই যে উভয়টাকে আমরা এইভাবে দেখাচ্ছি, উভয়টা এই যে এতটুকু এরিয়াটা কিন্তু উভয়ের। তো উভয়ের যদি এই এরিয়াটুকু হয়, উভয়ের যদি এই এরিয়াটুকু হয়, তো এই এটুকু শুধু কিন্তু ম্যাথের, এতটুকু শুধু ম্যাথের। তো এটা কিভাবে পাবো? এই ম্যাথের এখান থেকে এই উভয় যতটুকু নিয়ে নিছে অতটুকু বাদ দিয়ে দিব, তো সেটা আসছে 20%। আবার দেখেন এতটুকু উভয়ের আর বাংলার এতটুকু, তো বাংলা থেকে উভয়টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাংলার যেটুকু হয় এটা শুধু বাংলা, সেটা হলো 10%। আশা করি তোমরা বুঝছো, একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। যদিও নেটের একটু প্রবলেম আমরা দেখতেছি, তোমরা হয়তো বা বুঝতেছো না, তো আশা করি নেটের মধ্যে আসবে। তবে অনেকে ইমাম হোসেন বলছে বুঝছি স্যার, ইমাম হুসাইন বলছে বুঝছি। নেটের একটু যেহেতু সমস্যা,
তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা নেট আবার ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা এটা দেখতে পাবা যে এখানে আমরা কিন্তু শুধু ম্যাথের যে পার্সেন্টেজ বলছিল গণিতে এত পার্সেন্ট পাস করছে, সেটা আমরা বোল্ড এরিয়া দিয়ে দেখাইছি। বাংলায় 70%, এটা একটু হালকা এরিয়া দিয়ে দেখাইছি। এরপরে উভয় সেটা হলো 60% ছিল, তো সেটা উভয় যে পাস করছে এটা আমরা দেখাইছি যে উভয় বিষয়ে পাস করছে, বিষয় হলো 60%। তো সেই এরিয়াটা কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে এই যে এরিয়াটা। তো আমরা যদি শুধু ম্যাথ বের করতে চাই তাহলে কি করতে হবে, ম্যাথের যে টোটাল এরিয়া ছিল এখান থেকে উভয়টা বাদ দিয়ে দিব, শুধু ম্যাথ। বাংলার যেটা ছিল সেটা উভয়টা বাদ দিয়ে দিব, শুধু বাংলা। এতটুকু তোমরা হয়তো বা বুঝছো। তো আমি একটু কমেন্ট বক্সে জানতে চাচ্ছিলাম যে তোমরা বুঝছো কিনা। তো এখন আমি দেখতেছি, দেখা যাচ্ছে। তো সাফায়েত বলে বুঝছি, ইমামও বুঝছি বলছে, মাহমুদও বলছে বুঝছি। তো ধন্যবাদ। শুধু বাংলায় এবং শুধু ম্যাথের যেটা এটা বুঝে ফেলছি। এখন উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে কতজন, একটু খেয়াল করি। উভয় বিষয়ে ফেল করেছে, আমাদের চাইছে শতকরা কতজন ফেল করছে। তো টোটাল কিন্তু 100-র মধ্যে আমরা হিসাব করতেছি। তো উভয় বিষয়ে শতকরা ফেল করেছে কতজন, তো একটু খেয়াল করলে পাওয়া যায়। দেখো এই যে 20%, এরা কিন্তু শুধু ম্যাথে পাস করছে, শুধু ম্যাথে পাস করছে কত, 20%। শুধু বাংলায় পাস করছে কত, 10%। আর উভয় বিষয়ে পাস করছে কত, উভয় বিষয়ে পাস কিন্তু 60%, এটা দয় আছে। উভয় বিষয়ে ফেল করেছে, এখানে বলতে হবে কোনোটাতেই পাস করে নাই, ম্যাথেও পাস করে নাই, বাংলায় পাস করে নাই, উভয় বিষয়ে পাস করে নাই। খুবই সহজ। আমার টোটাল কিন্তু 100%। টোটাল কত পার্সেন্ট, 100%। বিয়োগ কতজন ফেল করছে, শুধু উভয় বিষয়ে না, শুধু বলছে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে, অর্থাৎ কোনো সাবজেক্টেই সে পাস করে নাই। তো আমাদের দেখেন এই 20% কিন্তু শুধু ম্যাথে পাস করছে, অতএব এরা পাস করা। এই 10% শুধু বাংলায় পাস করছে, এরাও পাস করা। আবার দেখেন 60% উভয় বিষয়ে পাস করছে, তাহলে এরা সবাই পাস করা। এরা বাদে যারা আছে তারাই সব উভয় বিষয়ে ফেল করা। তো দেখেন আমাদের এখানে পাস করা কে কে আছে, 20% যোগ 60% যোগ 10%, এগুলো কিন্তু সব এখানে যোগ হবে, কারণ এরা সব একটা না একটা সাবজেক্টে পাস করছে। অনেকে দুইটাতেও পাস করছে, তো দুইটাতে পাস করলেও তো কোনো সমস্যা নেই, এরা তো পাশের সংখ্যা। এগুলা বাদে যারা আছে তারা হলো ফেলের সংখ্যা। এ শুধু বাংলায় পাস করছে, অথবা এ তো বাংলায় পাস করছে, ম্যাথে এ শুধু বাংলায় এর পাস করছে, তাহলে ফেল তো উভয় বিষয়ে ফেল করে নেই। আর এরা তো উভয় বিষয়ে পাস করছে, অতএব তিনটেই যোগ হবে, এটার সাথে ভাগ হবে। অতএব 100% থেকে দেখেন 90% বাদ যাবে, 90, অতএব 10% হলো শতকরা 10% ফেল করেছে। তো আশা করি তোমরা বুঝছো। এখানে বলা হয়েছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে, তো উভয় বিষয়ে শতকরা ফেল করেছে 10 জন, বা উভয় বিষয়ে ফেল করছে 10%। আমরা যদি লিখতে পারি যে অতএব শতকরা উভয় বিষয়ে শতকরা ফেল করেছে 10 জন। 10 জন কিন্তু শতকরা ফেল করেছে, অর্থাৎ 10% যেটাকে বলা হয় এখানে। তো এটা বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। ফাইনালি বুঝছো কিনা একটু আশা করি তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। আমরা কিন্তু ফাইনালি অঙ্কটা করে ফেলছি যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে। তো আমরা শুধু বাংলায় ম্যাথে পাস করছে কারা, শুধু বাংলায় পাস করছে কারা, উভয় বিষয়ে পাস করছে কারা, এগুলো সব জানি। তাহলে উভয় বিষয়ে ফেল করছে কারা, যারা পাস করছে তারা বাদে বাকি যেটা আসবে। তো আশা করি বুঝছো তোমরা। নেটও এখন ভালো দেখা যাচ্ছে। ইমাম, সাফায়েত, কামরুল হাসলাম সবাই বলছে বুঝেছি। এখন এখানে যদি একটা প্রশ্ন করতো, এটা যেহেতু তোমরা বুঝছো, সময় মনে খুবই কম, 45 মিনিট হয়েছে। আমি যে আরেকটা চ্যাপ্টারে মানে আরেকটা অধ্যায় শুরু করব, সেই সময়টা আসলে পেলাম না। আই এম সরি। আসলে একটু ভালোভাবে বুঝাতে গেলে, সবাই বুঝছে কি না বলতে গেলে অনেক সময় লেগে যায়। আচ্ছা, যেহেতু সময় শেষ, আমরা এই ম্যাথেই আরেকটা প্রশ্ন, সামনে আর অন্য চ্যাপ্টারে আমরা এগিয়ে যাব না, সামনের দিন আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাব। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যদি আরেকটা প্রশ্ন করা হতো, তোমরা সবাই ইমাম বা সবাই যারা আসো তারা একটু দেখো, তোমরা যারা উপস্থিত আছো তোমরা আরেকটা প্রশ্নের উত্তর করবা। তোমরা যদি এখানে বলা হতো শুধু এক বিষয়ে ফেল করেছে কতজন, যদি বলা হয়তো শুধু এক বিষয়ে, একটা প্রশ্ন করলো যে শুধু, এখানে দুইটা বিষয় আছে, যদি বলে শুধু এক বিষয়ে করেছে কতজন, শুধু এক বিষয়ে ফেল করেছে। এখানে যদি একটা প্রশ্ন করতো শুধু এক বিষয়ে ফেল করেছে কতজন, একটু আনসার করলে ভালো হয়। তোমরা একটু বলো শুধু এক বিষয়ে ফেল করেছে, শুধু
এক বিষয়ে ফেল করছে কতজন, এটা একটু আমরা চাচ্ছি। শুধু এক বিষয়ে ফেল করেছে কতজন? ইমাম হোসেন বলছে 30 জন। ইমাম হোসেন কিন্তু কারেক্ট অ্যান্সার করেছে। ইমাম হোসেন কিন্তু কারেক্ট অ্যান্সার করছে। 30 জন বলছে শুধু এক বিষয়ে ফেল করেছে। আচ্ছা এখানে দেখেন ম্যাথে 20 পাস করছে, শুধু ম্যাথে পাস করছে কতজন? 20%। ম্যাথে পাস করছে কতজন? 20%। তো এই 20% যে ম্যাথে পাস করছে, এরা শুধু কিন্তু ম্যাথে পাস করছে, এরা কিন্তু আবার মানে এখানে যেটা বোঝাইতে চাচ্ছে যে এরা যে শুধু ম্যাথে পাস করছে হলো 20%, বা কথার কথা 20 জন। তো এরা যে 20 জন ম্যাথে পাস করছে, তো শুধু ম্যাথে পাস করছে, বাংলায় কিন্তু পাস করে না। এখানে বলাই হইতেছে শুধু ম্যাথে পাস করেছে। তোমরা কিন্তু লেখছিলা যে শুধু ম্যাথে পাস করেছে। তোমরা বের করছিলে কয়জন বলো তো? 20%। শুধু ম্যাথে পাস করছিল 20%। আচ্ছা যদি শুধু ম্যাথে 20% পাস করে, তাহলে বাংলায় তো মানে শুধু ম্যাথে পাস করছে এরা, তাহলে বাংলায় কিন্তু পাস করে নাই। তাহলে বাংলায় ফেল করছে কয়জন? এখান থেকে বোঝাই যাইতেছে এরা 20 জন কিন্তু ম্যাথে পাস করছে, কিন্তু বাংলায় ফেল করছে। এই 20% কি করছে? ম্যাথে পাস করছে কিন্তু বাংলায় ফেল করছে। কারণ এরা শুধু ম্যাথে পাস করছে 20%, বাংলায় করেন, এটা বুঝতেছো? আবার দেখো শুধু বাংলায় পাস করেছে কতজন? 10%। শুধু বাংলায় পাস করেছে 10%। মানে কি? শুধু বাংলায় পাস করছে, এরা কিন্তু আবার ম্যাথে পাস করে না। এরা কিন্তু ম্যাথে পাস করে নাই, শুধু বাংলায় পাস করছে, ম্যাথে পাস করে নাই। তাহলে এরা ম্যাথে ফেল করছে। এরা কি করছে? ম্যাথে ফেল। এরা হলো ম্যাথে ফেল, আর এরা হলো বাংলায় ফেল। তাহলে শুধু এক সাবজেক্ট, এক বিষয়ে ফেল করছে কারা? যেরকম বাংলায় ফেল করছে কারা? বাংলায় ফেল করছে 20% বা 20 জন। আবার ম্যাথে ফেল করছে কয়জন? 10 জন। তাহলে টোটাল ফেল করলো কয়জন? 30 জন। তো এখানে কিন্তু বলা হয়েছে যে শুধু এক বিষয়ে ফেল করছে কতজন? শুধু এক বিষয়ে ফেল করছে কতজন? তো এখন আমরা বলতে পারি শুধু এক বিষয়ে ফেল করেছে 20% প্লাস 10%, অতএব 30%। শুধু এক বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 30%। শুধু এক বিষয়ে ফেল করছে 30%। কিভাবে বোঝা গেল যে এরা শুধু 20% ম্যাথে পাস করছে, কিন্তু এরা কিন্তু বাংলায় পাস করে না, এরা বাংলায় ফেল করছে। আবার এরা শুধু 10% বাংলায় পাস করছে, কিন্তু ম্যাথে 10% ফেল করছে। তো শুধু এক বিষয়ে ফেল করছে, এক বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 30%। এক বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 30%, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন। তো আশা করি তোমরা বুঝছো, এবং আমি কমেন্ট বক্সও চেক করে দেখছি যে অনেকেই বুঝছে বলছে। তো ধন্যবাদ সবাইকে। তো যেহেতু সময় শেষ, আমরা আগামী ক্লাসে আবার আসবো, আবার আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর সেটের যদি কোনো সমস্যা থেকে থাকে যেগুলো আমরা বুঝি নাই, এগুলো কিন্তু আগামী ক্লাসেও আমরা কমেন্ট করতে পারবো যে স্যার গত ক্লাসের বা গত চ্যাপ্টারে এটা বুঝি নাই। তো তোমরা যদি এটা বলো আমি কিন্তু বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা ভালো থাকবা, এবং এই ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আমি পড়াইছি এগুলো সবগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। এর আগে আমরা পড়ানো হয়েছিল সূচক, লগারিদম, করণী, এখন সেট শেষ করলাম। তো এগুলো সবই কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আমি কিন্তু শেষে সব কিছুর উপরে আমি পরীক্ষা নিব। সব বিষয়ের উপর যতগুলো সাবজেক্ট আমি পড়াইছি, যতগুলো চ্যাপ্টার পড়াইছি, এগুলোর উপর আমি কিন্তু পরীক্ষা নিব। আমি একটা ডেট দিব যদিও, তবে আগামী ক্লাসে কোনো পরীক্ষা নিচ্ছি না। আগামী ক্লাসে আমি একটা ছোট কুইজ নিয়ে নতুন চ্যাপ্টার শুরু করব। তো সবাই ভালো থাকো, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।